এই মেয়েটাকে যে মা হারা বানাইছে, যে মায়ের আদর মায়া মোহাব্বত ভালোবাসা থেকে বঞ্চিত করছে, আল্লাহ তুমি তার বিচার করো। এই মেয়ে এখন আমার সব, আমার এই বাচ্চা আমার সব, কখনো বিয়ে করা হবে না। এটাই আমার শেষ সম্বল, এটাই আমার জীবন, এটাই আমার মরণ। নারায়ণগঞ্জে চাকরি করতাম, তো ওখান থেকে ওনার সাথে আমার সাথে পরিচয়। আমি যে বাসায় থাকতাম ওই বাসার দ্বিতীয় তলাতে উনি থাকতো। তার সাথে আস্তে আস্তে আমার পরিচয় হয়, হাই হ্যালো হয়। সম্পর্কটা যদি আমাদের বেশি দিন না, 7 দিন। এই 7 দিনের মাথায় ওই যে বলা বলা আছে না যে লাভ এন্ড ফার্স্ট সাইট, আমি এই 7 দিনের মাথায় তাকে বিয়ে করার একটা প্রিপারেশন নিয়ে তাকে নিয়ে আমি পালিয়ে যাই। 7 দিনের মাথায়? জি, 7 দিনের মাথায়। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা আছে, বাবা আছে, 2 ভাই আছে, 1 বোন আছে। কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললেন? কাউকে না জানিয়ে বিয়েটা করে ফেলছি। করে ফেলার পরে আমার ফ্যামিলি মানতেছে না, মানবে না, এই একটা পর্যায়ে আর কি তাকে নিয়ে চলে যাই চিটাগাংয়ে। আমার বেতন স্যালারি যেহেতু অল্প ছিল, আমি অল্পর ভিতরে যতটুকু ছিল অতটুকুর ভিতরে একটা সংসার চট্টগ্রামে সাজাই। সাজানোর পর কিছুদিন পর টাকা পয়সা শেষ হয়ে যায়। টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার পরে আমি অনেক সমস্যায় পড়ে যাই। সমস্যায় পড়ে যাওয়ার পরে আমি কাউকে না জানিয়ে বাসায় চলে আসি, মানে বাবা মার কাছে চলে আসি। তো আমি ওকে নিয়েই চলে আসছি, বাট তখন আমাকে স্থান দেওয়া হয় না বাসায়। আমি এলাকায় আবার আমার এক মানে কিছু বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের ভিতরে হেল্প নিয়ে আমি একটা বাসা ওখানে আবার নেই, ওইখানে থাকতে থাকি। তো আমার মায়ের রাগটা হচ্ছে অনেক, তো উনি একসময় নরম হয়ে যায়, নরম হয়ে আমাকে আমার সমস্যা দেখে আমাকে উঠে নিতে আসে, পরে বাসায় উঠে নেয়। আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল, মা বাবা ওয়াইফ সবাইকে নিয়ে অনেক ভালোই চলতেছিল। এর মাঝখানে হুট করে আমার চাকরি হয়, সেটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টে, এক্সপোর্ট ইম্পোর্টে। তো আমি জবে চলে আসি। জবে আসার পরে 3 মাস খুব ভালোই সংসার চলতেছিল। 4 মাস পরে আমার আম্মু হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পরে আম্মু হচ্ছে মেডিকেল ভর্তি। আমার স্ত্রী মেডিকেলে দেখাশোনা করতে পারবে না, থাকতে পারবে না, সে তার বাবার বাসায় চলে আসবে। এটাই বুঝাই যে দেখো, তুমিও তো একদিন মা হইবা, তুমিও একদিন শাশুড়ি হইবা, তোমারও অবশ্যই এগুলা মাথায় রাখার দরকার যে আজকে তুমি তোমার শাশুড়িকে যেভাবে অবহেলিত করতেছো বা যেভাবে দেখতেছো, সেম ভাবে কিন্তু একসময় তুমিও হইতে পারো। কারণ সময় কিন্তু কথা কয়, এটা ভালো করেই জানো। বোঝানোর পরে সে বুঝটা নিছে, নিয়ে সে আবার গেছে। যাওয়ার পরে মাকে দেখাশোনা করলো, মেডিকেলে থাকলো, মাকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে এই আবার আগের মতো সিচুয়েশন শুরু হইলো। সে আবার আগের মতো আমার সাথে মিসবিহেভ, ঝগড়া বিবাদ লেগেই আছে। তার চাহিদাটা অনেক বেশি ছিল, যেটা আমার সামর্থ্যের বাহিরে ছিল। এই কারণে হচ্ছে তার সাথে আমার সাথে বেশিরভাগ ঝগড়া বিবাদ হইতো। সে ডিসিশন নেয় সে নিজেই চাকরি করবে, ইভেন দেশে না, দেশের বাহিরে, বিদেশ চলে যাবে। বিদেশে হচ্ছে ওর একটা খালাতো বোন থাকে, ওই খালাতো বোনের কাছে চলে যাবে। এর মধ্যে হচ্ছে মানে আমার বাবু তখন সে কনসেপ্ট করে। তো কনসেপ্ট করার পরে আমার বাবুটা কোনো রকমে কষ্ট বিষ্ট করে হয়, ভালোই চলতেছিল ডেলিভারি করানোর পরে। পরে বাবুর 3 মাস বয়স। ওই 3 মাস বয়সে হচ্ছে তার ওই যে আবার বিদেশ যাওয়ার মাথায় চোখটা চলে আসছে, সে চলেই যাবে, থাকবেই না, মানে যাবেই হচ্ছে, যাবে, প্রিপারেশন নিয়ে ফেলছে, সে চলে যাবে। তা আমি বলতেছি যে দেখো, তা আমরা তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি, আল্লাহ দরবারের শুকরিয়া। কিন্তু এখন তুমি যদি অবমনোটন ফিল করে চিন্তা করো যে বিদেশ যাইবা, তুমি টাকা কামাইবা, ভালো মোটা অঙ্কের কামাইবা, মোটা অঙ্কের কামাইয়া ভালো থাকবা, এটা কিন্তু মানে কেমন যেন আমার শোভা পাচ্ছে না। কারণ হচ্ছে আমি বেটা মানুষ থাকতে তুমি মেয়ে মানুষ কেন বিদেশ যাওয়া, তাও আবার তোমার তো আর থাকা খাওয়ার প্রবলেম ছিল না, সমস্যা ছিল না। তা আমি আর তাকে আটকাইতে পারলাম না। তারপর হচ্ছে সে চলে গেছে। 3 মাসের বাচ্চা রেখে চলে গেল? 3 মাসের বয়স ছিল। তো আসলে মনের বিরুদ্ধে তো কিছু করা যায় না। আপনি যদি এখন আমাকে এখানে না বসাইতেন, আমি এখানে কথাগুলো বলতে পারতাম না। ইভেন তাকে যদি আমি আটকাইতাম, সে যদি না থাকতে চাইতো, তাকে আমি আটকে রাখতে পারতাম না। সে চলে যাবে, চলেই গেছে। তো যাক, যাওয়ার পরে সপ্তাহ 2-এর মতো তার সাথে আমার সাথে খুব ভালো একটা রিলেশন ছিল। এই সপ্তাহ 2 পরে এমন একটা সিন করে, এমন একটা সিচুয়েশন সে আমার সাথে তৈরি করে, যেটা আসলে মানে মানতে আমার খুব কষ্ট হয়েছিল। সেটা হচ্ছে একটা ছেলের সাথে তার সাথে পরকীয়া সম্পর্ক। তো ওই ছেলে হচ্ছে দেশে আসবে, দেশে আসার সময় ওই ছেলে ওই সম্পর্কের ভিত্তিতে ছেলে আমার ওয়াইফের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসতেছে। আমার ওয়াইফ আমাকে বলতেছে যে এগুলো আমি তার একটা পরিচয় দিয়ে, মানে হাজবেন্ড নয়, খালতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, একটা পরিচয় দিয়ে ওনার কাছ থেকে এগুলো রিসিভ করতাম। তখন আমি একটা আঘাত পেয়ে যাই, আমার ভিতরে আঘাত লেগে যায় যে আমার ওয়াইফ আমাকে তার খালতো ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, ইভেন কাজিন হিসেবে ইউজ করতে চাচ্ছে, হেল্পিং হ্যান্ড হিসেবে। পরে আপনি কি রিসিভ করেছিলেন? এটা পসিবল? এটা কি সম্ভব আদৌ? এটা কি মানা যায় যে কোন প্রেক্ষাপটে বা কোন কোন আশায় তাকে এগুলো গিফট করতেছে বা দিচ্ছে, তার জন্য এই স্বর্ণ অলংকার গুলো আনতেছে, তাও আবার এই অল্প সময়ের ভিতরে? তো আমি তাকে ডিরেক্টলি না করে দিচ্ছি যে দেখো,
আমার পক্ষে এটা পসিবল না। হাজবেন্ড তো এই স্ত্রীর এইভাবে এই পরকীয়ার মেনে নিব, পরে বলে এটা আপনাকে কে বলছে পরকীয়া? আমি তো আর ওর সাথে থাকতে যাই নাই, তার সাথে একটা মোবাইলে সম্পর্ক আছে, সে আমাকে বোন বানাইছে, তো সে আমাকে এগুলা গিফট করবে। যখন আমি না করি, তাকে না করার পরে সে রেগে যায় আমার উপর, অনেক বকা টকা দেয়। আস্তে আস্তে তার সাথে আমার সাথে দূরত্ব বেড়ে যাচ্ছে, যেমন হচ্ছে কল দেওয়া কমে যাচ্ছে, তার সাথে কথা বলা কমে যাচ্ছে। যেখানে দৈনিক 2-3 বার ফোন দিতে 3 মাসের বাচ্চাকে দেখার জন্য, সেখানে সপ্তাহ পরে তার সাথে আমার সাথে কথা হয়েছে। তো যাক, সে বেশ কিছুদিন যাবৎ সে আর ফোন টোন দেয় না, অনেক দিন হয়ে গেছে, ধরতে গেলে 2-3 মাস হয়ে গেছে, আর ফোন দেয় না। আমি জিজ্ঞেস করলাম তোমার কি আর সম্পর্ক রাখার ইচ্ছে নাই? পরে সে আমাকে অ্যাটলিস্ট খুব অবহেলিতভাবে কথা বললো, মানে এমন ভাবে অবহেলিত কথা বললো যেগুলো আমি হয়তো মেনে নিতেও পারতেছিলাম না। আমি তো আর ইচ্ছাকৃত ভাবে তোমার সাথে এই সিন পার্ট গুলা করি না, বা এই সিচুয়েশন গুলা তোমাকে হ্যান্ডেলিং করতে দেই নাই। আমার হয়তো ভালো কর্ম ছিল না, বা ভালো বেতন ছিল না, বা ভালো স্যালারি ছিল না বিদায়, ভালো টাকা পয়সা ছিল না বিদায়, মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান ছিলাম বিদায় হয়তো তোমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ রাখতে পারিনি। কিন্তু তুমি হয়তো আমাকে বুঝতে পারলা না, এটাই আমার সব থেকে বড় ব্যর্থতা ছিল। যদি বুঝতে পারো তাহলে আজকে এই কথাগুলো উঠে আসতো না যে আমি বেটা মানুষ কি করছি তোমার জন্য, আজকে তুমি বিদেশ বাড়ি পাড়ি দেওয়া লাগছে, এটা করা লাগছে, ওইটা করা লাগছে। তো যাই হোক, তুমি করছো, তার জন্য তুমি জিত থেকে বলতেছো, আমি এগুলো কিছু মনে করতেছি না। এখন আমার একটা কথা হচ্ছে, তুমি 3 মাসের বাবুটা রেখে বিদেশ গেছো, ভালো কথা। তুমি যেভাবে সম্পর্কটাকে দূরত্ব বজায় করতেছো, এভাবে তুমি কি বোঝাচ্ছ? তুমি কি সম্পর্কটা রাখবা না? বা তোমার এই মেয়ের জন্য কি তোমার একটু মায়া পড়ে না? অন্তত পক্ষে মেয়েটাকে দেখার জন্য হলেও দিনে একটাবার ফোন দিতে পারো। তো সে আসলে সাফ সাফ আমাকে বলে দিচ্ছে যে আমার আর এই সম্পর্কে রাখা পসিবল না, আমি রাখবো না। তো যাক, তুমি সুখে নাই, আর এই সম্পর্কে থাকারও তোমার ইচ্ছে নাই, তুমি থাকবা না, সমস্যা নেই। তুমি যেহেতু সুখে নাই, সেহেতু তোমাকে আমার আর রাখারও ইচ্ছে নাই, আমারও মন ভেঙে গেছে। তো তারপরও আমি তাকে ছাড়ার মতো প্রিপারেশন নেই। যা বলছি মুখে মুখে বলছি, কিন্তু ছাড়ার মতো প্রিপারেশন আমার একদমই ছিল না। কারণ হচ্ছে আমার একটা অবুঝ বেবি আছে, বাবু আছে, ওকে দেখাশোনা করার জন্য অবশ্যই একটা মানুষ তো লাগবে। আর আমি কতদিন এইভাবে বাবা হয়ে ওর পাশে থাকবো? ওর মা তো একটা দরকারি, কারণ একটা বাচ্চা তো পরিপূর্ণ বাবা যদি মানুষ করতে পারতো, মায়ের আর দরকার পড়তো না, মা তো অবশ্যই দরকার। তা আমি আশা কখনোই ছাড়তাম না, ও আসবে আসবে আসবে, এই আশাতে 2টা বছর আলহামদুলিল্লাহ পার হয়ে গেল। এভাবে 2 বছর পার হয়ে গেল? 2 বছর পার, কোনো যোগাযোগ না আপনার সাথে? কোনো যোগাযোগ ছিল না। আপনি চেষ্টা করতেন না? চেষ্টা করতাম, যোগাযোগ করার জন্য চেষ্টা করতাম, কিন্তু সে কোনো রেসপন্স করতো না। এই কারণেই করতো না যে আমার সাথে তার সম্পর্ক রাখার ইচ্ছে নাই। এবং আমি যদি কোনো লোক মারফতে কোনো কারো দিয়ে তার কাছে খবর পাঠাতাম, নিউজ পাঠাতাম যে একটা ফোন দেওয়ার জন্য, মেয়ের সাথে একটু কথা বলার জন্য, বা মেয়ে তার সাথে একটু কথা বলতে চায়, সে সেটাকেও রেসপন্স করতো না। তো 2 বছর পরে সে দেশে আসে। তো আমি আমার শালিকে আর কি জিজ্ঞেস করলাম যে আমার ওয়াইফ কি আমার মেয়েকে দেখতে চায়, সে কি তার মেয়েকে দেখতে চায়? পরে বলে দেখতে চাই, কিন্তু আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই, আপনাকে দেখার ইচ্ছে নেই। যদি আপনি মেয়েকে যদি দেখতে হয়, আপনিই তো নিয়ে আসতে হবে, যার কারণে মেয়েকে দেখতে চাওয়ার ইচ্ছে নেই। তো আমি না বলেই হঠাৎ করে 104 জন নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমি তার বাসার সামনে চলে আসি। চলে আসার পরে আমি 104 জন নিয়ে আমি মেয়েকে নিয়ে বাইরে দাঁড়ায় রয়েছি। পরে আমি বাসায় ঢোকার চেষ্টা করি, কিন্তু ঢুকতে পারি না, হঠাৎ গেটে তালা মারা ছিল। তো তার বড় বোনের সাথে আমার সাথে অ্যাটলিস্ট দেখা হয় রাস্তায়, তাদের গেটের সামনে। সে তার একটা মাত্র বোনের মেয়ে, তাকেও একটাবার কোলে নিয়ে দেখার মতো প্রয়োজন বোধ মনে করে নাই। উনি উপরে উঠে গেছে, উঠে গিয়ে ওর আম্মুকে বলছে। আপনাকে দেখছে? হ্যাঁ, আমাকে দেখছে, মেয়েকেও দেখছে। এবং আমি যে উঠে চলে গেছে? হ্যাঁ, উপরে উঠে চলে গেছে, কোনো কথাই বলে না। এবং কি আমি তাকে একবার এই কথা বলতেছি যে আপু প্লিজ, আপনি তার মা, আপনি চেষ্টা করলে অনেক কিছু পারেন, এবং ও আপনাকে মানে, তা আপনি অন্তত পক্ষে সবটা বাদ দেন, এই এতিম বাচ্চাটার দিকে তাকে হইলেও ওর মাটাকে ওর বুকে ফেরত দেয়া দেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। তো সে আমাকে কোনো রেসপন্স করলো না, আমার কথার কোনো অ্যান্সার করলো না, উত্তর দিল না। সে সোজা হেঁটে বাসায় ঢুকে গেল। আমি ওই 104 জন নিয়ে ওখানে বসে আছি। কিছুক্ষণ পরে ওর মা নেমে আসছে। একটু বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক, একটু বিভ্রান্ত হয়ে গেছিল যে অনেকদিন পরে দেখলাম। আবেগপ্রবণ হওয়ার পরে সে আমাকে সাফ সাফ বলে দিচ্ছে যে আপনার ভাত আমি আর খাবো না, আপনি এখান থেকে চলে যান। আমি বলছি দেখো, আমি তো আমার 2টা বছর রানিং লাইফে, সংসার লাইফে, আমি কখনো তোমার গায়ের উপরে 2টা ফুলের টোকা দিছি, তুমি বলতে পারবা? তো আমি বাধ্যতামূলক তোমার গায়ে হাত তুলতে একবার বাধ্য হয়েছি। আচ্ছা যাক, তুলে ফেলছি, তার জন্য আমি সরি। কিন্তু এখন সেটাকে যদি ইস্যু বানাও, তাহলে এটা হচ্ছে তোমার বোকামি। আর যদি বলো যে না, ভালো মন্দ খাওয়াইতে পারেন না, ভালো ভরণ পোষণ দিতে পারেন না, তাহলে এটা হচ্ছে তোমার একটা মনুষ্যত্ববোধ বলতে তোমার ভিতরে কিছু নাই, তুমি হচ্ছে মানুষের কাতারেই পড়ো না। কারণ যে কিনা স্বামীর অবলম্বন বুঝে না, সে কোনো সংসারের যোগ্যতাই হইতে পারে না। সে আমাকে বলতেছে যে না, কোনো কিছুই না, আপনার কোনো দোষই নেই, সব দোষ আমার। সাফ সাফ বলে দিয়ে আমাকে বলতেছে আপনি এখান থেকে চলে যান। মেয়েকে যদি আপনি নিয়ে যাওয়ার হয় নিয়ে যান,
দিয়ে যাওয়ার হলে দিয়ে যান। আমি বলছি এটা কেমন কথা, তুমি 3 মাস বয়সে মেয়েকে রেখে চলে গেছো, আজকে মেয়ের 3 বছর বয়স, তো এখন আমি তোমাকে মেয়েটা কেমনি দিয়ে যাই? তা আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? আমি তো তোমাদেরকে নিয়ে সংসার পাচ্ছিলাম একটু ভালো থাকার আশা, একটু বেঁচে থাকার আশা। তাহলে তুমি যদি আমাকে এভাবে করে তুচ্ছ করো, আমি কোথায় যাব? তাহলে এখন আমার শেষ ভরসা হচ্ছে তুমি আর আমার মেয়ে, আমার সংসার। তুমি সেটাই ভেঙে দিবা? তুমি কি সত্যিই ভেঙে দিবা? রাখবা না রিলেশন? না, আমি রাখবো না, আমি ভেঙে দেবো। পরে আমি ওখান থেকে চলে যাই। যাওয়ার 2 মাস পরে আমার কাছে একটা ডিভোর্স দেয় সে। পাঠানোর পর আমি ডিভোর্সটা পেয়ে খুব খারাপ ভাবে একদম কান্না করতেছিলাম চুপে চুপে। অর্থাৎ হচ্ছে বাড়ি থেকে বের হয়ে গিয়ে একটা গাছের নিচে বসে বসে লুকিয়ে লুকিয়ে খুব খারাপ ভাবে কান্না করতেছিলাম। মানে খুব কষ্ট লাগতেছিল যে যে একদিক দিয়ে মেয়েটাকে কেমন দেখাশোনা করবো, এই অবুঝ বাচ্চাটাকে, একদিক দিয়ে আম্মু অসুস্থ, কে ওকে দেখবে? আমি ওকে খুব ভালোই দেখাশোনা করতেছিলাম, আর এদিক দিয়ে টেনশন তো অবশ্যই আছে, করতেছি। আর দেখাশোনা খুব ভালোই করতেছি, টাইম মতো খাবার দাবার দিচ্ছি, টাইম মতো দেখাশোনা করতেছি, ঠিক মতো গোসল করাচ্ছি, ঘুম পাড়াচ্ছি, সব আপনি করছেন? সব আমি করতেছি। এভরিথিং অল। একটা বাবুর যা যা প্রয়োজন, একটা মায়ের যা যা করণীয় দরকার, তার থেকে হয়তো দ্বিগুণ বেশিও করছি। কারণ হচ্ছে আমার এতিম মেয়ে হিসেবে চিন্তা করে আমি দ্বিগুণটা বেশি করছি। খুব কেয়ার করতাম, কখনোই বুঝতে দিতাম না যে ওর পাশে ওর মা নাই। এভাবে করে 7 মাস বয়স হলো। একসময় দেখা গেছে কি আমি এরকম একটা লাইফ ক্রিয়েট করতেছি, অন্ধকার রুম, দরজা বন্ধ, আর হচ্ছে ঘরের এক কোণে বসে বসে বোবা কান্না, আর মোবাইলের ভিতরে ছবিটা দেখতাম মাঝে মধ্যে। ছবিটা দেখে ভাবতাম যে এই মেয়েটাকেই তো অনেক ভালোবাসছিলাম, এই ভালোবাসা দিয়েই তো মা বাবার অবাধ্য হয়ে তাকে দিয়ে সংসার পাচ্ছিলাম, আর আজকে এই মেয়েটাই আমাকে এবং এই অবুঝ বাচ্চাটাকে সহ এতিম করে দিয়ে পুরো একটা সংসার এলোমেলো করে দিয়ে চলে গেছে এই মেয়েটাই। এগুলা ভাবতাম যে আমি কি খাচ্ছি, আমি কি ঘুমাচ্ছি, মানে ঘুম যে কবে গেছি শান্তির ঘুম সেটা আমার জানা ছিল না। সারা রাত কান্না করতাম, বোবা কান্না, অন্ধকার রুমের কোণে বসে বসে কান্না করতাম। সকাল 8টা বাজে ঘুম ভাঙার অভিনয় করে মেয়েকে দেখাশোনা করার জন্য উঠতাম। আম্মু তো অসুস্থ, কে দেখাশোনা করবে? আমি তো আছি। এভাবে কতদিন চললো? এভাবে 1 বছরের মতো চললো। চলার পরে বন্ধু বান্ধব এখান থেকে আমাকে বের করলো, ওই রুম থেকে, অন্ধকার রুম থেকে বের করলো। বের করার পরে একটা আলোকিত লাইফে আসলাম। আসার পরে এদিক দিয়ে তো বাচ্চাকে দেখাশোনা করতেছি, বাচ্চাকে কেয়ার করতেছি, এদিক দিয়ে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি, এদিক দিয়ে নিজের মানে একটা কাজে যাবো, একটা ক্যারিয়ার ঘটাবো, তার কোনো সুযোগ পাচ্ছি না। এই কারণে পাচ্ছি না, আমি যদি চলে যাই বাচ্চাটাকে কে দেখাশোনা করবে? এখন বাচ্চাকে নিয়ে কতদিন একা একা আছেন? 5 বছর। আর বিয়ে শাদী করেন না? না, এই 5 বছরে আর বিয়ে শাদী করি নাই। এই ভয়েই করি নাই যে ওদিক থেকে একটা কথা শুনছি যে সৎ মায়ের কাছে নাকি বাচ্চার সুখ হয় না। তো আসলে একটা ভয় মনের ভিতরে ছিল যে আমি যদি বিয়ে করে আমার এই এতিম বাচ্চারা যদি সুখটা প্লবন না করতে পারে, তাহলে আমার ওই বিয়ের কোনো মূল্যই রইল না। আমি সবসময় একটা জিনিসই চিন্তা করতাম যে আমি যে বিয়ে করব, ওই বিয়ে সূত্রে আমার মেয়েটা যে একটু সুখ পাবে তার আদৌ গ্যারান্টি আমি দিতে পারতেছি না। যার কারণে আমি আজ পর্যন্ত বিয়ের আশা নিতে পারিনি, বা বিয়ে করব সেটা ভাবতেও পারিনি। মেয়েটা আমার জীবন, আমার সব। আসলে সত্যি বলতে আমার এখন আর বিয়ের ইচ্ছে নাই, কারণ হচ্ছে আমার এই মেয়ে এখন আমার সব, আমার এই বাচ্চা আমার সব। কখনো বিয়ে করা হবে না, এটাই আমার শেষ সম্বল, এটাই আমার জীবন, এটাই আমার মরণ। আর আল্লাহ যেটা করে আল্লাহর উপরে ভাগ্য ছেড়ে দিয়েছি। আল্লাহ যা করে তাই, আল্লাহ যা করবে সেটার উপরেই ভাগ্যকে মেনে নিয়েছি। এভাবেই আমার জীবনটা চলতেছে। আর বিগত 5টা বছর এইভাবে আলহামদুলিল্লাহ আছি। আর আগামী তো আলহামদুলিল্লাহ এইভাবে কাটানোর চেষ্টা করব। আল্লাহর উপরে ভাগ্য ছেড়ে দিছি, আল্লাহ যা রাখছে নসিবে সেটাই হবে। আমি আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করি, একটা প্রার্থনা করি, সে আমার সাথে যেটা করছে আমি তার জন্য তাকে কখনোই কোনো সময় বদদোয়া দেই নাই, কোনো সময় তার জন্য বদদোয়া করি নাই, তাকে অভিশাপ দেই নাই, তাকে সবসময় ক্ষমা প্রার্থী দেখছি। কিন্তু আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ, এই মেয়েটাকে যে মা হারা বানাইছে, যে মায়ের আদর, মায়া মোহাব্বত, ভালোবাসা থেকে বঞ্চিত করছে, আল্লাহ তুমি তার বিচার করো। আর যদি আমার লাইফটা ইনোসেন্ট লাইফ নিয়ে যদি যে খেলে গেছে, আল্লাহ তুমি তারও বিচার করো।